স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অর্থ পাচার থেকে দৃষ্টি সরাতে দুবাই ফ্ল্যাটের প্রসঙ্গ টানা হচ্ছে, অভিযোগ বাংলাদেশ ব্যাংক গভর্নরের। ভোটের তারিখ চূড়ান্ত হলে তার 2 মাস আগে তফসিল ঘোষণা, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ, নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ। 3 দিনে ইরানের 720 সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের, হাইফায় সাফল্যের দাবি ইরানের। এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়া প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রবিবার সাংবাদিকদের তিনি আরও বলেন, অর্থ পাচারের ঘটনা আড়াল করতেই দুবাইয়ের ফ্ল্যাট নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কোরবানির ঈদের টানা 10 দিন ছুটির পর প্রথম কার্যদিবসে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কথা বলেন দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে। তিনি বলেন, সরকার চাইলে কেস টু কেস ভিত্তিতে আউট অফ কোর্ট সমঝোতা হতে পারে। এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা অপেক্ষাকৃত সহজ। অন্য দেশ থেকে এ প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন উল্লেখ করে গভর্নর বলেন, সব দেশের সঙ্গেই আলাপ আলোচনা চলছে। ইউকেতে আমাদের সাথে যোগাযোগটা টেকনিক্যাল লেভেলে অনেক গভীর। 2 নম্বর হচ্ছে তারা আমাদেরকে যথেষ্ট সহায়তাও দিচ্ছে, এই ডকুমেন্ট প্রিপারেশনেও তারা সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছে আমাদেরকে। ঢাকাতে থেকে তারা 6 মাসের জন্য এসে এখানে সহায়তা দিচ্ছে আমাদেরকে। তিনি জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে, তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, 2 পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার প্রক্রিয়া থেকে সবার নজর অন্যদিকে নিতেই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। সামনে আনা হয়েছে দুবাইয়ে তার মেয়ে মেহরিন সারা মনসুরের নামে কেনা 45 কোটি টাকা মূল্যের বিলাসবহুল একটি ফ্ল্যাট কেনার প্রসঙ্গ। গভর্নর জানান, দেশ থেকে $1ও বিদেশে নেননি তিনি। যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের সাথে আলোচনার পর ভোটের তারিখ চূড়ান্ত হলে তার 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কমিশন ভোটের প্রস্তুতি এগিয়ে রেখেছে উল্লেখ করে রবিবার তিনি বলেন, ইসি কারো নির্দেশে কাজ করবে না। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। কবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন, সেদিকে নজর দেশবাসীর। এমন প্রেক্ষাপটে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, সরকার প্রধানের সাথে আলোচনার পর নির্বাচনের তারিখ ঠিক হলে সে অনুযায়ী তফসিল ঘোষণা করবে ইসি। আমাদের নিজেদের প্রস্তুতির বাইরে চিন্তা করছি না। সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে, ওনারা কী ধরনের চিন্তা ভাবনা করতেছেন, যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব, তখন একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে, এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে সিইসি বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য 0 টলারেন্স দেখাবে কমিশন। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়ে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। তিনি জানান, তফসিলের আগে 18 বছর বয়সীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি, আর এজন্য ভোটার রেজিস্ট্রেশন আইনে পরিবর্তন আনা হবে বলেও জানান সিইসি। রেফারির ভূমিকা, আমরা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক তার জন্য প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণের দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। রবিবার ঢাকায় আলোচনা সভায় দলটি এই উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানান। তবে নির্বাচন সংস্কার কমিশন প্রধান জানান, এখনই প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্বের কার্যকারিতা সম্ভব নয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারীর প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সেখানে আগামী নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন সহ ৪ দফা দাবি তুলে ধরেন তারা। নারী জনপ্রতিনিধি মিনিমাম 25% যারা থাকবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে। আসলে আমাদের আজকের ২০২৫ সালের বাস্তবতায় এটা কিন্তু খুব বড় চাওয়া হওয়ার কথা না একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির সাথে একমত প্রকাশ করে এক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করার আহ্বান জানান বক্তারা। ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতি রাখতে হবে যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই ভোট মানে নারীরা নির্বাচিত হয়ে আসতেছে। 20% চেয়ে যদি ডিসকাশন শুরু করি যে ইলেক্টেড ক্যান্ডিডেট তারা 20% দিক, সংখ্যানুপাতিক যদি নাও রাজি হয় তবুও আমরা 50% যদি উচ্চকক্ষে নারী পাই তবুও আমরা অনেকটা দূর এগিয়ে যাব। তবে এখনই প্রতি আসনে দ্বৈত প্রতিনিধির কার্যকারিতা সম্ভব নয় বলে জানান নির্বাচন সংস্কার কমিশন প্রধান। সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে 300 আসন থেকে সরাসরি নির্বাচিত হবে। এই জন্যই সংবিধান সংশোধন করে এখন 50টা করা হয়। তাহলে আপনারা যদি 400 করেন তাহলে সংবিধান সংশোধন লাগবে। নাগরিক কোয়ালিশনের এই আলোচনায় রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও অন্যান্য সংগঠনের অনেকেই অংশগ্রহণ করেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরি না পাওয়া সনদধারীদের লং মার্চ ও অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সভা সমাবেশের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ করেছে পুলিশ। আর আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালাবেন তারা। ১৭তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ ঘিরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব এলাকা। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা এনটিআরসি এর আওতায় দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন করে। তাদের অভিযোগ, এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে, অথচ ১৭তম ব্যাচের সমস্যার সমাধান করছে না। তাই বাধ্য হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। বাংলাদেশ কেন পৃথিবীর কোন জায়গায় এক চাকরিতে 2 বার বয়স ধরে বলেন? যদি আমাদের দাবির পালন না হয় তাহলে আমরা লাগাতার আন্দোলনে চলে যাব। টিয়ার শেল আর গ্রেনেড নিক্ষেপ করছে আমাদের উপর, অনেকগুলো ভাইকে লাঠিচার্জ করছে। নিষেধাজ্ঞা জারি থাকার পরেও পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লিং রোডে গিয়ে তখন আমাদের ব্যারিকেড ভেঙে ভাগার চেষ্টা করছে বা সচিবালয়ে দিকে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ স্বাভাবিকভাবে বাধা দেবে, যেহেতু ওখানে 144 আছে আর সচিবালয়ে যদি চলে যায় তাহলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু থাকে না। তো এই অবস্থার মধ্যে যখন পারে নাই প্রথম থেকে অল্প করছিল, তখন ওরা সাউন্ড গ্রেনেড মারছে। তো সাউন্ড গ্রেনেড মারলে এটা করাকে সাউন্ড মারা হয় কারণটা কি? এটা মারা হয় ডিসপার্স করার জন্য, যে তারা যেন ওখান থেকে চলে যায়। এরপর বিক্ষোভকারীরা প্রেস ক্লাব মোড়ে ফিরে অবস্থান নেন। তাদের দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার ইরান ইসরায়েল প্রসঙ্গ। 3 দিনে ইরানের 720টি সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। বিপরীতে হাইফার তেল শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় সফল হামলা চালানোর দাবি করেছে ইরান। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে দেশ দুটি। এদিকে চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ভোর থেকে শুরু করে টানা তৃতীয় দিনের মতো নজিরবিহীন হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। রবিবারও ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। একই সময়ে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান ও আশেপাশের এলাকা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে 3 দিনের কম সময়ের মধ্যে তারা ইরানের 170টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, 720টির মতো সামরিক স্থাপনা ধ্বংস করেছে। ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের 2টি দ্বৈত ব্যবহারে জ্বালানি কেন্দ্র। ওই জ্বালানি কেন্দ্র সামরিক ও পারমাণবিক কাজে ব্যবহার করা হতো। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি তেল শোধনাগার ও রেহফতে অবস্থিত ইসরায়েলের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ওয়াইজম্যান ইনস্টিটিউটের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে আলবোর্স প্রদেশ থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সহায়তা করেছে বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে বলে জানান তিনি। অন্যদিকে ইসরায়েলি আক্রমণ অব্যাহত থাকলে ইরান আরও কঠোর প্রতিশোধ নেবে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের বিধ্বস্ত স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে খুবই চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত বন্ধে বহু ফোন কল ও বৈঠক চলছে বলেও জানান তিনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীন ও পাকিস্তান জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত। ইসরায়েল ও ইরানে হামলা পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা 7 ভাগ বেড়ে গেছে। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট ঘুষ নেওয়ার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে আবারও ডেকেছে দুর্নীতি দমন কমিশন। এবার তার ঢাকার 5টি ঠিকানায় চিঠি পাঠানোর পাশাপাশি স্থানীয় থানাগুলোতেও চিঠি পাঠিয়ে তাকে অবহিত করার নির্দেশ দিয়েছে দুদক। রবিবার টিউলিপের ঢাকার মোহাম্মদপুর জনতা হাউজিং সোসাইটি লিমিটেড, ধানমন্ডির 2টি ঠিকানা ও গুলশানের 2টি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এসব চিঠি সংশ্লিষ্ট থানা ও রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠানো হয়েছে। পাশাপাশি দুদক কর্মকর্তারা সরাসরি গিয়ে সংশ্লিষ্ট ঠিকানাগুলোর প্রকাশ্য স্থানে চিঠিগুলো ঝুলিয়ে এসেছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। 2 সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। রবিবার প্রসিকিউশনের পক্ষ থেকে আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে সময়ের আবেদন করা হয়। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলার তদন্ত শেষ করতেও সময় প্রয়োজন বলে আদালতকে জানায় প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে আবু সাইদ হত্যা মামলা শুনানির জন্য আগামী 14 জুলাই এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলা শুনানির জন্য আগামী 7 আগস্ট সময় নির্ধারণ করেছে আদালত। 3টি মামলায় গ্রেফতার 9 সাবেক পুলিশ সদস্য সহ 11 আসামিকে রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজনৈতিক কারণে মেয়র পদে শপথ পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে রবিবার নগর ভবনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন। ইশরাক বলেন, শপথের দাবিতে বিরতিহীনভাবে চলবে এই আন্দোলন। এখন থেকে নগর ভবন তাদের তত্ত্বাবধানে চলবে বলেও জানান তিনি। সরকারকে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন না করে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। যারাই আমাদের এই আন্দোলনকে, এই সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে। যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে।
বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। রবিবার বিকেল ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে জানিয়েছেন, গণফোরাম সভাপতি প্রায় ২ মাস অসুস্থ ছিলেন। ঈদের আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মোস্তফা মহসিন মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন। তিনি ঢাকা ৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ৪ মেয়ে, ১ ছেলে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে রবিবার খুলেছে দেশের সব অফিস আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ বেশিরভাগ অফিসে ফিরেছে ব্যস্ততা। পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে রবিবার খুলেছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস এবং আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। তবে রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায় এখনও বিরাজ করছে ঈদের আমেজ। চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা নেই। প্রথম কর্মদিবসে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কর্মস্থলে ফিরে কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকে ব্যাংকিং, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজারেও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। বন্ধের কারণে টাকা জমা দিতে পারি নাই, আজকে খুলছে, আজকে টাকা জমা দিতে আসছি। অনেকদিন পরে ব্যাংক খুললো, তো তার জন্য জমা দেওয়ার জন্য আসছি। এতদিন তো জমা দিতে পারি নাই। আতঙ্কে ছিলাম যে বাসায় এতগুলো টাকা রাখবো, কিভাবে রাখবো, অথবা একটা ভয়ে ছিলাম কখন কি দুর্ঘটনা ঘটে। এখন আমরা আবার দেখবো যে টাকা জমার একটা চাপ কয়েকদিন আমরা একটু অন্য স্বাভাবিক দিনের তুলনায় একটু বেশি দেখবো এবং সেইটা সকাল থেকেও দেখছি। এদিকে ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানী সড়কে গত কয়েকদিনের তুলনায় গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঈদের ছুটিতে 10 দিন বন্ধ থাকার পর রবিবার থেকে দেশের সব স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দরে অভ্যন্তরীণ সকল কার্যক্রম চালু হয়েছে। ঈদের ছুটিতে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধভাবে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন জানান, নেপাল, ভারত ও ভুটানের সঙ্গে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত বন্ধ ছিল আমদানি রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম। এদিকে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রমও চালু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন অনুযায়ী 22টি পণ্য এই বন্দর দিয়ে আমদানির সুযোগ থাকলেও শুধু কয়লা ও পাথর আসছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার নো কিংস নামের একটি সংগঠন এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর 250তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ট্রাম্পের 79তম জন্মদিন উপলক্ষে ট্রাম্পের উদ্যোগে অনুষ্ঠিত সামরিক প্যারেডের বিরোধিতা করে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে লস অ্যাঞ্জেলেস ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। তবে অনুষ্ঠান ঘিরে যে কোনো ধরনের প্রতিবাদে কঠোর প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ভারতের মহারাষ্ট্র রাজ্যে খরস্রোতা ইন্দ্রায়ণী নদীর উপর একটি লোহার তৈরি সেতু ভেঙে পড়েছে। এই ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্রোতের বেগে ভেসে চলে যাওয়ায় নিখোঁজ রয়েছেন অনেক পর্যটক। স্থানীয় সময় রবিবার বিকেলে পুনের কুন্দমালা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেতু ভাঙার ঘটনায় 32 জন আহত হয়েছে, যাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত 6 জনকে উদ্ধার করা হয়েছে। সেতুটি ধসের সময় বহু পর্যটক সেতুতে ছিলেন। তারা নদীতে পড়ে যান এবং কয়েকজন ভেসে যান বলে জানা গেছে। খেলার খবর। শ্রীলঙ্কায় অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নাহিদ রানা ও জাকের আলীরা। তবে দেখা যায়নি মেহেদী হাসান মিরাজকে। 17 জুন থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ। এই দ্বিপক্ষীয় লড়াই শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত বৃহস্পতিবার ও শুক্রবার 2 বহরে শ্রীলঙ্কায় পৌঁছায়। সেখানে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। জ্বরের কারণে যোগ দিতে পারেননি মিরাজ।
টেস্ট সিরিজ শেষে 2, 5 ও 8 জুলাই হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। মিরাজের জ্বর, তবে গত কয়েকদিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে, আশা করি কাল ও প্র্যাকটিস করতে পারবে। মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়, তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক, তবে এটাও জানে যে সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকাটা ভালো। ফুটবল ক্লাব বিশ্বকাপে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ নিয়ে ক্লাব বিশ্বকাপের মহারণে নামার অপেক্ষায় পিএসজি। এ ম্যাচে তারা পাচ্ছে না দলের অন্যতম ভরসা ওসমান দেমবেলেকে। তার জায়গায় দলে ফিরতে পারেন ব্র্যাডলি বারকোলা অথবা গঞ্জালো রামোস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অর্থ পাচার থেকে দৃষ্টি সরাতে দুবাই ফ্ল্যাটের প্রসঙ্গ টানা হচ্ছে, অভিযোগ বাংলাদেশ ব্যাংক গভর্নরের। ভোটের তারিখ চূড়ান্ত হলে তার 2 মাস আগে তফসিল ঘোষণা, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ, নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ। এবং 3 দিনে ইরানের 720 সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের, হাইফায় সাফল্যের দাবি ইরানের। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।